হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা যে হাই রাইজ ইনভেশন সিরিজটা শুরু করেছি তার এই পর্যন্ত 6টা এপিসোড দেখেছি এবং 6 নম্বর এপিসোডের লাস্টের দিকে আমরা দেখেছিলাম যে ইউরি যাচ্ছে মায়োকে বাঁচাতে, কারণ মায়ো মার্কসম্যানের আন্ডারে চলে গিয়েছে। তার তখন ইউরি ধরা পড়ে এবং তাকে কেউ একটা ইনজেকশন দিতে চলেছে। আর এই পর্বটা ঠিক ওখান থেকে শুরু হয়, মানে 7 নম্বর পর্বটা ঠিক সেখান থেকেই শুরু হয়। আমরা দেখতে পাই ইউরিকে, যাকে একটা প্লাম্বার মাস্ক আটকে রেখেছে, আর সে একটা আজব ইনজেকশন ইউরির পাছায় পুশ করতে যাচ্ছিল। আর এটা দেখে ইউরির অবস্থা তো খারাপ হয়ে যায়, কারণ ইউরি ভাবে এই ইনজেকশন পুশ করলে আমি আবার কোন জন্তুতে পরিণত হয়ে যাব। তো এটা ভাবতে ভাবতেই ইউরি তার নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে পালাতে থাকে। আর তারপর সে ছাদের একটা কোণে একটা সাদা বক্স দেখতে পায়। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে অ্যাংরি মাস্ক বলেছিল ইউরিকে, তুমি যদি এরকম একটা সাদা বক্সের মধ্যে মাউথলেস মাস্ক খুঁজে পাও তাহলে তুমি এই জায়গার গড হতে পারবে, মানে অনেক পাওয়ার পেয়ে যাবে আর মায়ুকেও বাঁচাতে পারবে। তো এই জন্য ইউরি করে কি মাস্কটা উঠিয়ে নেয় এবং বলে হয় এখন নয়তো কখনোই নয়। আর তারপর ইউরি করে কি মাস্কটা পরে না, আগে মাস্কের কোটটা দেখে নেয়। আর এর ফলে সে একটা আজব জায়গায় পৌঁছে যায় এবং যেখানে আমরা দেখতে পাই ইউরো উলঙ্গ হয়ে রয়েছে, মানে বুঝতেই পারছো কি ফিটনেস। তো এরপর একটা আওয়াজ আসে যে ইনস্টলিং নেসেসারি অ্যাবিলিটিস, মানে এটা একটা গেমের মতো আর কি। তো এরপর ইউরি বাইরে চলে আসে, কিন্তু এখানে মাস্কম্যান তাকে অ্যাটাক করেছে। কিন্তু ইউরি এই সবকিছু হলিউড সুপারহিরো ফ্ল্যাশের মতো স্লো মোশনে দেখতে পাচ্ছিল। আর এটাই হচ্ছে এই মাউথলেস মাস্কের পাওয়ার, তোমাকে অনেক শক্তিশালী বানিয়ে দেবে, অনেক ফাস্ট বানিয়ে দেবে। তো ইউরি এই সব অ্যাটাক গুলোকে মোকাবেলা করেন এবং মাস্কম্যানকে একটা থাপড় মেরে হাওয়াতে উড়িয়ে দেয়। তো ইউরি এটা দেখো তো নিজে অবাক হয়ে যায়, আরে ভাই আমি কি সুপারম্যান হয়ে গেলাম। আর এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে একটা মং মাস্কম্যান রিকার টিমের হয়ে লড়াই করছে, মানে কিছু কিছু মাস্কম্যানের জ্ঞান ফিরে এসেছে আমরা বুঝতে পারছি। আর রিকার টিমে আমরা বেশ কিছু মানুষদের দেখতে পাই, তারা একসাথে হয়ে গিয়েছে। বাট তখনই একটা বাচ্চা মেয়ে যার নাম হচ্ছে হারুকা, সে মং এর সাথে সাক্ষাৎ করতে যায়, কিন্তু তখন ওর বাবাকে আটকায় যে তোমার ক্ষতি হতে পারে, মাত্রই মং এসেছে। কিন্তু আরেকটা ছেলে চিন্তা করে মাস্কম্যান যদি আমাদের পক্ষে থাকে তাহলে তো আমাদের ভালো অ্যাডভান্টেজ হবে। আর এই ছেলেটাকে কিন্তু আমরা গত পর্বে দেখেছিলাম, যে ওই যে চোখ ব্যান্ডেজ করা। আর এরপর আমরা দেখি একটা আইটেম মাস্ক গার্ল রিকার টিমের উপর নজরদারি করছিল এবং সে বলে মং মাস্ককে হয়তো অন্য কেউ কন্ট্রোল করছে, আই মিন ওদের টিমেও হয়তো কোনো ঈশ্বর রয়েছে। আর এই ইউনিভার্সে ঈশ্বর মানে কি বুঝতেই পারছো, যাদের আন্ডারে মাস্ক ম্যান রয়েছে বা মাস্ক গার্ল রয়েছে। তো এরপর ওই মাস্ক গার্লটি ওদের সবাইকে মেরে ফেলার কথা চিন্তা করে। আর এরপর আমরা দেখি একটা বডি বিল্ডার মাস্ক গার্ল আসে, যার নাম মিস্টার সুইমার। আর সে একটা লোককে নিয়ে এসে মাস্ক গার্লের পায়ের সামনে ফেলে দেয়। আর এই মাস্ক গার্ল মেয়েটি তখন ওই লোকটিকে তো মাস্ক পরাতে চায়, কিন্তু তখন ওই লোকটি উল্টো মাস্ক গার্লকে বলে প্লিজ আমাকে সাহায্য করো, ওই ন্যাংটা ব্যাটার কানে মনে হয় সমস্যা রয়েছে, আমার কথা শুনছেন, আমাকে মেরেই ফেললো। কিন্তু তখন আমরা দেখি এই হট মাস্ক গার্ল করে কি ওকে সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়, যে না আমি তোকে সাহায্য করবো। আর তারপরেই ওই হট মাস্ক গার্ল করে কি পা উঁচু করে হিল দিয়ে ওই লোকটির মুখে আঘাত করে একবারে মনে করে চেতা ব্যথা করে ফেলে, হিলটাও নষ্ট হয়ে যায়। তো বুঝতেই পারছো এটা খুব এক্সপেন্সিভ হিল, তো এই জন্য রক্তমাখা হিলটা করে কি ওই লোকটি টি শার্টে মুছে নেয়। আর এরপর আমরা দেখি এদিকে ইউরি মাস্কটা তো পরে নিয়েছে। আর এরপর সে আবারও সে আজব জায়গায় চলে যায়, প্রোগ্রামিং এর জায়গা। আর যেখানে সবুজ রঙের প্রোগ্রাম তাকে জানায় যে ইউরি এখন তার মাইন্ডে রয়েছে, যেখানে 4 মিনিট পর্যন্ত ইনসলভ থাকবে। আর এই মাস্কটা পরার পরে তুমি নিজেই নিজের উপর কন্ট্রোল রাখতে পারবে, মানে এটা এমন একটা মাস্ক যে মাস্ক ইউরিকে কন্ট্রোল করবে না, উল্টো ইউরিকে পাওয়ার দেবে এবং ইউরির ব্রেনে এই মাস্কের পাওয়ার গিয়ে থাকবে। তো এটা শুনে ইউরি খুশি হয়ে যায়। আর তখন ওই প্রোগ্রাম আবারও বলে কিন্তু তোমার নিজের অ্যাবিলিটি তোমাকে নিজেকেই খুঁজে নিতে হবে এবং আস্তে আস্তে বাড়াতে হবে। আর তুমি যদি আস্তে আস্তে আরো কম্পারেটিবল হও তুমি নিজে আরো ভালো মতো আরো মাস্ককে কন্ট্রোল করতে পারবে। তো ইউরি তখন বুঝতে পারে শুধু মাস্ক পরলেই পাওয়ার আসবে না, তাকেও কষ্ট করতে হবে। তো এরপর ইনস্টলেশন শেষ হয়ে যায় আর ইউরি সেই আজব জায়গা থেকে আবার বাইরে চলে আসে। আর তারপরে মাস্কটা ভেঙে যায় এবং ইউরি মনে করো গড লেভেলের পাওয়ার পেয়ে যায়, মানে এখন ইউরির কাছেও মাস্কের অনেক পাওয়ার এবং মাস্ক কন্ট্রোল করার অনেক পাওয়ার চলে এসেছে। আর তারপর ইউরির কাছে মায়ুর কল আসে আর সে জানায় আমি ঠিক আছি ইউরি। আর তারপর মায়ু জিজ্ঞাসা করে তুই কোথায়? ইউরি বলে আমি তো তোকে বাঁচাতে এসেছিলাম। এটা শুনে মায়ু খুব লজ্জা পায়। আর তারপর মায়ু বলে আচ্ছা তোর নিশ্চয়ই খুব রাগ হচ্ছে যে তোর মেহনত পুরো নষ্ট হয়ে গেল, আমি একাই সুস্থ হয়ে গিয়েছি। তখন ইউরি বলে তুই কি বলছিস, পাগল হয়েছিস? তুমি যে সুস্থ আছো এটাই আমার জন্য অনেক। আর এই কথা শুনে মায়ু আবার লজ্জা পায় আর ইউরিকে বলে তাড়াতাড়ি ফিরে আসার জন্য। আর তারপর রাগে চোখে শিনজাকির দিকে তাকায়। তো শিনজাকি ভয় পেয়ে স্নাইপারম্যানের পেছনে লোকায়। আর স্নাইপারম্যান বলে তুই কেন ভয় পাচ্ছিস? তখন শিনজাকি বলে এই মেয়ে আমার টাইপের না, একে আমি কন্ট্রোল করতে পারবো না। কিন্তু স্নাইপারম্যান তখন বলে বিল্ডিং তো খুব সহজে উড়িয়ে দিলা। কিন্তু এখানে মায়ু আসলে রাগ হয়নি, মায়া মূলত ওই শিনজাকি নামের মেয়েটাকে ধন্যবাদ জানাতে চেয়েছিল। তো মায়ু ওকে ধন্যবাদ জানাই, কিন্তু এটাও বলে তোমাদের আমি ভরসা করি না এবং ইউরি আসার পরে আবারও তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর এর পরের দৃশ্যে আমরা দেখি ইউরি খুব খুশি হয়ে গিয়েছে এবং বলে আমার মেহনত নষ্ট হয়নি, আমার পাওয়ার আর মায়ুর শক্তিতে আমরা এই জগতের অ্যাভেঞ্জার্স হয়ে যাব। আর এরপর আমরা দেখি রিকা তার টিমের ইউশিরা যে মাউথলেস মাস্ক করেছিল তার সাথে দেখা করতে যায়। আর ইউশিরা রিকাকে দেখে অনেক খুশি হয় এবং ভাবে রিকা তাকে ট্রাস্ট করে। কিন্তু রিকা মনে মনে ভাবে ইউশিরা একজন সৎ এবং ভালো মনের মানুষ, তার উপর আমি ভরসা করতে পারি। মানে ইউশিরা ছেলেটা তো এর আগে ওকে হেল্প করেছিল, মানে আমাদের ইউরি যেমন ওই ফেসলেস মাস্ক পরে পাওয়ার পেয়েছে ওরকম পাওয়ার পেয়েছে। আর এই সবকিছু কিন্তু সেই হট গার্ল মাস্ক দেখছিল। আর তার সাথে আরো একটা মাস্ক ম্যান ছিল যার নাম হচ্ছে র্যাকেট মাস্ক। তো মাস্ক গার্ল ওদেরকে মারার জন্য পাঠিয়ে দেয়। আর ওই সময় র্যাকেট মাস্ক করে কি সেখানে একটা টিয়ার গাছ ছড়িয়ে দেয়, আই মিন স্মোক গ্রেনেড। আর এটা দেখে রিকা সবাইকে নাক মুখ বন্ধ করতে বলে, বাট এটা দেখে মাস্ক গার্ল বলে আরে তোমরা ভুল বলছো, আমরা মানুষদের মেরে ফেলি না, উল্টো তাদেরকে অ্যাঞ্জেলস বানিয়ে দেই, মানে মাস্কম্যান বানিয়ে
ভেঙে দেয়। তো যাই হোক টিয়ার গ্যাসের কারণে সবার অবস্থা খারাপ হয়ে যায়, আর এই কারণে ওই মাস্ক গার্লটি প্রথম টার্গেট বানায় মংকে। তো সে একটা হেলমেট মাস্ক পাঠিয়ে দেয় সেখানে। তো হেলমেট মাস্ক করে কি মংয়ের উপর অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু রিকা তখন তাকে বাঁচিয়ে নেয়। আর এটা দেখে মাস্ক গার্ল বিরক্ত হয়, আর ওই সময় রিকা করে কি সবাইকে বিল্ডিং এর ভেতরে যাওয়ার জন্য বলে, কিন্তু কেউই যায় না। কিন্তু তখন একটা লোক তার মেয়ে হারুকাকে নিয়ে সেখান থেকে পালাতে লাগে, কিন্তু তার মেয়ে হারুকা সেখান থেকে পালাতে যাচ্ছিল না, বলে আমাদের টিমের মেম্বাররা রয়ে গিয়েছে পেছনে। কিন্তু লোকটি তার মেয়ের কথা শুনে না, সে আসলে তার মেয়ের জীবন বাঁচানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছিল। আর অন্যদিকে হেলমেট মাস্ক আর রিকার মধ্যে লড়াই চলতে থাকে, যার ফলে রিকার হাতে তরল ভেঙে যায় এবং হেলমেট মাস্কের তরল হাত দিয়ে ধরে আটকে দেয়, কিন্তু হেলমেট মাস্ক তার কপাল থেকে রক্ত বের করে ফেলে। আর অন্যদিকে মায়ু স্নাইপারকে রিকার সাথে কল করে কথা বলতে বলে, আই মিন স্নাইপার মাস্কম্যানকে, কিন্তু স্নাইপার মাস্কম্যান এখানে লজ্জা পায়। আর এটা দেখে শিনজা কিভাবে ও স্নাইপার মাস্কম্যান কি কিউট। আর অন্যদিকে রিকা খুব কষ্ট করে নিজের আঘাত আটকে রেখেছিল, মানে ইউরির ভাই, এবং সেখানে আমরা দেখি পেছন থেকে একটা মাস্কম্যান আসে এবং হেলমেট মাস্কম্যানকে মেরে দেয়। আর এই মাস্কম্যানকে পাঠিয়েছে হচ্ছে ইউশিরা মানে হচ্ছে ওই ছেলেটি, মানে মাইকির মতো ওই ছেলেটি আর কি। আর সেখানে আরো একটা মাস্কম্যান এসে হাজির হয়, যে কিনা রিকার পক্ষ হয়ে ফাইট করতে এসেছিল। আর তারপর তারা সবাই মিলে একটা পোজ দিয়ে দাঁড়ায় পুরো গ্যাংস্টার স্টাইলে, মানে আরসি এবার আয়, মানে এখানে যেসব মানুষ মাস্কম্যানদের কন্ট্রোল করতে পারে তারা আর কি ওই মাস্কম্যানকে দিয়ে যে কোনো কাজ করাতে পারে। তো বুঝতে পারছো এখানে দুটো টিম তৈরি হয়েছে যারা মাস্কম্যানদের কন্ট্রোল করতে পারে, বাট এখন দুটো নয় তিনটে টিম। একটা হচ্ছে ওই হট যে একটা মাস্কম্যান যেটা হিল দিয়ে মানুষকে মারলো, ওইটা এক টিম, আমাদের ইউরির এক টিম, আর হচ্ছে ওই যে রিকার এক টিম। আর অন্যদিকে আমরা দেখি মাস্ক গার্ল ফোনে কারোর সাথে কথা বলছিল, আর সে তখন সেখানে সুইমার মাস্ককে পাঠানোর ব্যাপারে কিছু বলছিল। তো আর এরপর আমাদের ওই মাস্ক গার্লের প্রথমবারের মতো চেহারা দেখানো হয়। ভাই এটা তো মনে করো সবচেয়ে সুন্দরী না কোনটা ভাই, অনেকে কমেন্ট করে ভাই সবটি ওয়াইফু। তো যাই হোক তোমরাই ভাই ডিসিশন করো কেরা কোনটা নিবে, আমার তো আর কিছু করার নাই, বিবাহিত মানুষ। তো যাই হোক এরপর আমরা দেখি এই মাস্ক গার্ল আরো তিনটা মাস্কম্যানকে পাঠায়, যার মধ্যে একটা ছিল স্কুল ছাত্রী মিস স্যান্ডো, দ্বিতীয়টা একজন বয়স্ক লোক যার হাতে কাঠের তরাল, আর তৃতীয়টা হচ্ছে ড্রিল মাস্ক। মানে বুঝতেই পারছো এখানে সব মনে করো যে দিন মজুরকে মাস্ক করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক ওদিকে ইউশিরা যখন এটা দেখে ও চিন্তা করে এতগুলো মাস্ককে একাই কিভাবে কে কন্ট্রোল করতে পারে, আমি তো দুইটা তিনটাই পারি না। আর এদিকে ওই যেটা ব্যান্ডেজ করা, ও যখন ড্রিল মাস্ক দেখে ও তো ভয় পেয়ে যায়, কারণ একবার ও মার খেয়েছিল ওর হাতে। তবে রিকা ভয় না পেয়ে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু ওর কপাল দিয়ে অনেক রক্ত বের হওয়ার কারণে সে বেহুশ হয়ে যায়। আর তাকে সামলাতে তখন একটা মেয়ে আসে যার নাম হচ্ছে মেগুমিন। আর মেগুমিনকে দেখছো ভাই সিরিয়াসলি, কিন্তু সেই সময় ফায়ারিং শুরু হয়ে যায়, আর তখনই আবির্ভাব ঘটে মিস্টার সুইমারের। আর সে মেগুমিনের কাছে যায়, কিন্তু মং তখন এসে সুইমারের উপর অ্যাটাক করে ফেলে, কিন্তু উল্টো সুইমার করে কি মংকে একবারে ভেঙে দেয়। আর এরপর যখন মেগুমিকে মারতে যাবে আমরা দেখি তখন মং পেছন থেকেও সুইমারের পা টেনে ধরে এবং মেগুমিন মানে আমার ওই মেয়েটিকে পালাতে বলে, কিন্তু তখন সুইমার করে কি মং এর কপাল ফাটিয়ে ওকে মেরেই দেয়। আর তারপর সে রিকাকে কাঁধে উঠিয়ে সেখান থেকে চলে আসে, আর বাকিরা দেখতেই থাকে। আর রিকাকে যখন উঠাতে পারে এটা দেখেই মাসগাল অনেক খুশি হয়, মানে আইটেম মাসগাল, হট মাসগাল। আর তখন তার কাছে একটা মেসেজ আসে যে ওকে কিডন্যাপ করা হলে আমার কাছে নিয়ে আসো। তার মানে আমরা বুঝতে পারি এখানে যে আমরা হট মাসগালকে দেখতে পাচ্ছি যে আর কি লিডার, আর যে বাকি সব মাস্কম্যানদের আর কি কন্ট্রোল করছে, তার উপরেও বস রয়েছে। তো এই মাস্কম্যান তখন এটা শুনে বলে যে ওকে কিডন্যাপ করে বসের কাছে নিতে হবে, আমার বসের এই মানুষটাকে এত কি প্রয়োজন। কিন্তু এই কথা বলার সাথে সাথে ওই মাসগালের শরীরে একটা ঝাটকা লাগে, আর তার মাস্কের মধ্যে থেকে আওয়াজ আসে, তুমি ঈশ্বরের কথা শুনছো না, এটাই তোমার গড, তোমার গড যেটা বলেছে তার কথা শুনতে হবে। আর তখন হটগাল বলে, হ্যাঁ এই মানুষটার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি, এমনকি বিজাবো। আর এরপর যে মাস্টার এই মাসগালকে কন্ট্রোল করছে তার কথা ভেবে, মানে তার হ্যান্ডসামনেস ভেবেই ওর লজ্জা লাগা শুরু করে। আর এদিকে অন্য দৃশ্যে আমরা ইউশিরাকে দেখি যে বলে আমি সঠিক ছিলাম, যে এখানে আরো পাওয়ারফুল কেউ রয়েছে। আর অন্যদিকে আমরা দেখি ইউরির কাছে একটা কল আসে, আর এই কলটা ছিল হচ্ছে তোমার ভাইকে আমরা কিডন্যাপ করেছি। আর তখন সে আগে ফোনটা ভেঙে ফেলে, আর এরই সাথে 7 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা 8 নম্বর এপিসোডে চলে যাই। তো 8 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখি ইউরিকে ফোন কলার মাধ্যমে কেউ জানায় তোমার ভাইকে কিডন্যাপ করা হয়েছে, যা শুনে ইউরির রাগ হয় এবং তখন ওর শরীরে অনেক এনার্জি চলে আসে, মানে এটা বাইরে থেকে বোঝাও যায়। এবং সে রাগে বলতে থাকে আমি এত দূর এসেও এত ক্ষমতাদের হয়েও আমার ভাইকে দেখতে পাবো না। আর এর পরের সিনে আমরা দেখি মায়ু কল দিয়ে ইউরিকে পায় না, আর এই কারণে সে চিন্তায় পড়ে গিয়েছে, কারণ ইউরি তো ফোন ভেঙে ফেলেছে। আর এরপর সে ইউরিকে খুঁজতে শুরু করে, আর সে চিন্তা করে আমি কোথায় খুঁজবো ইউরিকে। তো এই জন্য মায়ু অনেক জোরে জোরে ইউরির নাম ধরে চিৎকার করে। তো ইউরি সেই আওয়াজ শুনতে পায় ঠিকই, কিন্তু অনেক বেশি রেগে থাকার কারণে সেই আওয়াজটা ইগনোর করে। আর এখানে আমরা দেখতে পাই ইউরি পাগলের মতো করছে, আর তারপর সে মায়ের কথা স্মরণ করে, আর মায়ের কথা যখন মনে পড়ে তখনই আবার স্বাভাবিক হয়ে যায় এবং অনেক জোরে জোরে মায়ুকে ডাকতে থাকে। আর অন্য পাশে মায়ু সেই ডাক শুনে আওয়াজের অনুসন্ধান করতে থাকে, আর তখন দূর থেকে একজন মাস্কম্যান যার হাতে অস্ত্র রয়েছে সে মায়ুকে শুট করে দেয়। কিন্তু অন্যদিকে স্নাইপারম্যানও করে কি সেই মাস্কম্যানের অ্যাটাকটা কাউন্টার করে দেয় এবং বলে এই মেয়েদের রক্ষক আমি। আর আমরা দেখি ওটা একটা গ্রেনেড ছিল, মানে গ্রেনেড লঞ্চার দিয়ে আর কি অ্যাটাক করেছে। তো স্নাইপারম্যান করে কি ওই ফায়ার করে দিয়ে মায়ুকে বাঁচিয়ে নেয়। আর ওই মাস্কম্যানদের দেখে স্নাইপার মাস্কম্যান বুঝতে পারে যে এরাই তো আমাকে মাস্ক পরিয়েছিল। তো এরপর টাইগার মাস্কম্যান আবার অর্ডার দেয় মায়ুকে গ্রেনেড মারতে, কিন্তু তখন স্নাইপার মাস্কম্যান চিন্তা করে আমি তো এতগুলোকে আটকাতে পারবো না, ওকে তো একজনই আটকাতে পারবে। আর অন্যদিকে ওরা শিনজাকের দিকেও ফায়ার করতে যাচ্ছিল, কিন্তু গ্রেনেড লঞ্চার পথেই তখন গ্রেনেড মাস্কম্যানকে কেউ শুট করে দেয়, আর সে মায়ের উপর দিয়ে লাভ দিয়ে এন্ট্রি নেয়। এবং এখানেও মায়ু প্রথমবারের মতো আবারও
আবারও মনে করো প্যান্টি দেখতে পায় বারবার, এবং মায়ু তোকে দেখেই চিনে ফেলে যেটা ইউরি, কিন্তু এবার সেই আগের ইউরি নয়, একদম নতুন ইউরি। তো ইউরি তার বন্দুক বের করে, আর এরপর টাইগার মাস্কম্যান করে কি আবারও গ্রেনেড লঞ্চ করতে বলে, কিন্তু ইউরি তো সব এখন স্লো মোশনে দেখছে, তো সে দুই হাতে বন্দুক নিয়ে 5টা গ্রেনেডকে একসাথে ব্লাস্ট করে দেয়। আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়, আর এটা দেখে টাইগার মাস্কম্যান বলে ভাই এটা আবার কোন আইটেম। আবার মায়ু অবাক হয়ে দেখতে থাকে, আর ওদিকে গ্রেনেড মাস্কম্যান অবাক হয়ে গিয়েছে, টাইগার মাস্কম্যান অবাক হয়ে গিয়েছে। কিন্তু এই সুযোগে স্নাইপার মাস্কম্যান করে কি ওই গ্রেনেড লঞ্চারকে হেডশট মেরে মরে দেয়। আর ইউরি এটা দেখে অবাক হয়ে যায় যে স্নাইপার মাস্কম্যান এখানেও চলে এসেছে। আর এই স্নাইপার মাস্কম্যানকেই তো ইউরি সবচেয়ে ভয় পায়, প্রথম দাওরানে তো ওর কাছ থেকে খেয়েছিল। বাট মায়ু তখন বলে আরে বাবা সে এখন আমাদের সাইডে রয়েছে। কিন্তু ওইদিকে তখন টাইগার মাস্কম্যান বলে এই অবস্থায় যদি আমাকে কোসাকা দেখে নেয় সারা জীবন আমার উপর হাসতে থাকবে, ওর মতো একটা সুন্দরীর সামনে যদি আমার লজ্জা পেতে হয়। আর কোসাকা হলো সেই যে হট গার্ল যে ওদেরকে কন্ট্রোল করে। তো যাই হোক টাইগার মাস্কম্যান তখন কাউকে কল করে এবং নিজের লাস্ট রিপোর্ট জানায় এবং বলে আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না, পারলাম না, আমি মনে হয় মারা যাবো। বাট তখনই কেউ ওকে হেডশট করে, মানে স্নাইপার মাস্কম্যান ওকেও মেরে দিয়েছে এবং একবারে নায়কের মতো জানলা দিয়ে ভেতরে এন্ট্রি নেয়। কিন্তু মরতে মরতে টাইগার মাস্কম্যান কাউকে জানিয়ে দেয় যে দুশ্মনদের পক্ষে কিন্তু স্নাইপার মাস্কম্যান রয়েছে। আর পরের সিনে আমরা দেখতে পাই ইউরি স্নাইপার মাস্কম্যানের উপর বিরক্ত, সে চিন্তা করে যদি বাই চান্স ও আমাদের দুশ্মন হয়ে যায় ওকে তো আমরা হারাতে পারবো না, ও তো অনেক বেশি শক্তিশালী। আর মায়ু তখন ইউরিকে জিজ্ঞাসা করে তুই কোথায় ছিলি। ইউরি তখন মায়ুকে জড়িয়ে ধরে এবং কান্না করতে করতে বলতে থাকে আমি ওই মাউথলেস মাস্ক পরেছিলাম তোকে বাঁচানোর জন্য। এবং এখানে মায়ুকে ইউরি এমন ভাবে এমন টাইটে জড়িয়ে ধরে যে মায়ুর শ্বাসই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তাছাড়া আবার আমরা তো জানি ইউরির শরীর আগের চেয়ে পাওয়ার চলে এসেছে, ইউরি এখন সুপার গার্ল হয়ে গিয়েছে। বাট তখনই সেখানে শিনজাকি চলে আসে এবং ইউরির সাথে পরিচয় হয়, আর এই কারণে মায়ুকেও ছেড়ে দেয়, মায়ুর প্রাণ ফিরে পায়। তো যাই এরপর ইউরি আর শিনজাকি যখন হাত মেলে তখন সেখানে শর্ট সার্কিট হয়, আর শিনজাকি তখন স্নাইপার রাইফেলের ব্যাপারে ইউরিকে সব জানায় এবং শিনজাকি বলে মানুষ খুব ভালো কিন্তু স্মৃতি হারিয়ে ফেলেছে। তো এখানে ইউরি আর শিনজাকি দুজনেরই একই লক্ষ্য, দুজনেই নিজেদের কাছের মানুষদেরকে বাঁচাতে চায়। তো এরপর তারা দুজন হাত ধরে অনেকক্ষণ গল্প করে পিড়িতের, কিন্তু মায়ের তখন হিংসা লাগে, সে মাঝখানে তখন ইন্টারফেয়ার করে বলে আমার মনে হয় আমাদের এখন মিশনে যাওয়া উচিত। কিন্তু শিনজাকি তখন মায়ের উপর একটু বিরক্ত হয়, কিন্তু ইউরি আবার হঠাৎ করে চিন্তা করে মায়ু হুট করে এত রেগে গেল কেন। ইউরি তখন বলে আমি কেউ নাম ভুল বলেছিলাম। তো এই ভাবনা থেকেও মায়ুর সঠিক নামে ডাকে যেটা হচ্ছে মায়ুকো, কিন্তু মায়ুকে এই নাম শোনার একটু লজ্জা পায়। আর পরের সিনে আমরা দেখি রিকা মিস্টার সুইমারকে তার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করছে যে তুমি কে, কে তোমাকে পাঠিয়েছে, কিন্তু কিছুই বলে না। আর এরপর তারা একটা বিল্ডিং এর সামনে আসে যেখানে তাদেরকে একজনকে দেখা করতে ডেকেছে। তো ভেতরে গিয়ে রিকা মামুরো নামের একজনের সাথে দেখা করে যে নিজেকে একজন পারফেক্ট গড ক্যান্ডিডেট হিসেবে জাহির করেছে, অর্থাৎ সে এমন একটা ঈশ্বর যে কিনা মাস কন্ট্রোল করতে পারে। তো এরকম যারা মাস কন্ট্রোল করতে পারে তাদেরকে গড ক্যান্ডিডেট বলা হয়। মানে ধরো আমি 5টা কন্ট্রোল করতে পারি, আরেকজন আছে 50টা, তো এরকম করে মনে করো যে সর্বোচ্চ কন্ট্রোল করতে পারবে, যে টিকতে পারবে সে আর কি গড হয়ে যাবে, এরকম একটা কিছু। আর গাইস এই সিনেমাটার এই পর্যায়ে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, তুমি চাইলে এই ব্রেকটা স্কিপ করে বা একটু টেনে মেইন ভিডিওতে যেতে পারো। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো, কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে। এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনও পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো এতক্ষণ যতগুলো মাস্কম্যান দেখলে, ওই সুন্দরী মেয়ে থেকে শুরু করে ওই যে সুইমার, তারপরে অ্যাটাক ম্যাটাক করলো, সব মামুরুর লোক, এগুলো সব মামুরও কন্ট্রোল করে। তো মামুরও তখন জিজ্ঞাসা করে তোমার নাম কি। তো রিকা বলে আমার নাম রিকা। আর এই নাম শুনে মামুরও হাসতে থাকে, কারণ ওর নাম মেয়েদের মতো। কিন্তু রিকার এই ব্যাপারে কিছুই হয় না, কারণ ওর নাম শুনে জন্মের পর থেকেই সবাই হাসে, অভ্যস্ত হয়ে গিয়েছে। তো এরকম তোমার কোনো বন্ধু আছে নাকি যার নাম মেয়েদের মতো? সিরিয়াসলি এরকম ছেলেরা আছে অনেক, মেয়েদের মতো নাম, যেমন মিম। তো যাই হোক, এরপর রিকা তখন মামুরোকে জিজ্ঞাসা করে তুমি কি চাও। তো মামুরো বলে আমি দুর্বলদের শক্তিশালী করে গড়ে তুলতে চাই এবং এই দুনিয়াতে শান্তি আনতে চাই। আর তুমি যদি এই দুনিয়াতে ঈশ্বর হতে পারো তাহলে বাস্তব দুনিয়াতে তুমি অনেক শক্তিশালী হবে। কিন্তু রিকার কাছে এসব কথা ফালতু লাগে। সে মনে করে মামুরো কোনো শান্তি আনতে চায় না, সে জাস্ট নিজের লক্ষ্য পূরণ করতে চায়। তো রিকা তখন নিজের মনের মধ্যে ভাবতে থাকে আমি যদি এখন ওকে অ্যাটাক করি আমি কি পারবো, আমি কি ওকে মেরে দিতে পারবো, নাকি ওর কথা শুনবো। তো যাই হোক, তখনই মামুরো করে কি নিজের স্বপ্ন পূরণের জন্য রিকার সাহায্য চায়, যার উত্তরে রিকা বলে আমি ভেবে চিন্তে তোমাকে জানাবো। আর তখন মামুরো বলে দেখো রিকা, যদি কোনো চালাকি তুমি করো তাহলে আমি নিজেই তোমার গলা কাটবো। আর তখনই আমরা দেখি পেছনে একটা আইটেম ভলিবল গার্ল রিকার পেছনে রয়েছে, যেখানে 1 সেকেন্ড হলে রিকাকে খুন করে ফেলবে। আর তখন রিকা মামুরোকে জিজ্ঞাসা করে ভাই রে ভাই, তুমি একসাথে কতগুলো মাস্ক কন্ট্রোল করতে পারো। মামুরো বলে 36। তো যখন শুনে যে 36টা মাস্কম্যান, তখন রিকা বুঝতে পারে না ওর টিমের সাথে আমি পারবো না, কারণ আমাদের ইরাশি তো মাত্র 4 থেকে 5
মাছটা কন্ট্রোল করতে পারে। কিন্তু এখানে মামোরো রেগে বলে উল্টো তোমার টিম আমার 2-1টা মার্কসম্যানদের মেরে ফেলেছে। তো যাই এরপর মামোরো করে কি রিকাকে ছাদে নিয়ে যেতে থাকে, আর রিকা মনে মনে ভাবে ছাদে নিয়ে আমি মামোরোকে মেরে ফেলবো। কিন্তু যখন পেছনে ভলিবল গার্লকে দেখে ও চুপ হয়ে যায়। আর ছাদে গিয়ে মামোরা করে কি রিকাকে একটা হেলিকপ্টার দেখায়, যা হলো এই দুনিয়া থেকে বেঁচে যাওয়ার একটা পথ। কিন্তু এখানে মামোরা বলে সবাই এটাই মনে করে, কিন্তু বাস্তবতা হচ্ছে ওই যে বিল্ডিংটা দেখছো মানে বার্জ খালিফার মতো, ওইখানে গেলে তুমি এই দুনিয়ার ভগবান হয়ে যাবে। কিন্তু ওই বিল্ডিং এ যাওয়ার কোনো সহজ পথ নেই, আর এই কারণে তোমাকে হেলিকপ্টারের সাহায্য নিতে হবে। আর তখন রিকা মনে মনে ভাবে তার মানে ইউরি যে হেলিকপ্টার চুরির কথা বলেছিল ঠিকই বলেছিল। তো যাই হোক মামোরা তখন বলে এই দুনিয়ার ঈশ্বর হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যেমন মাস্কম্যানের হাতে না মরা, সুইসাইড না করা, এবং যে টিকে থাকবে এবং শেষ পর্যন্ত মার্কসম্যানদের কন্ট্রোল করতে পারবে সেই ঈশ্বর হবে। আর আমি যেহেতু এগুলো সবকিছু করতে পেরেছি তো আমি ঈশ্বর হওয়ার যোগ্য। আর এখনো পর্যন্ত আমার মতো কেউ মার্কসম্যানদের কন্ট্রোল করতে পারেনি, আমার কাছে সর্বোচ্চ মার্কসম্যানরা রয়েছে। কিন্তু এখানে রিকা ভাবতে থাকে এই বিল্ডিং এর মাথায় তো খাড়া, ওখানে হেলিকপ্টার ল্যান্ড করবে কেমনে? ঈশ্বর হওয়ার জন্য হয়তো অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। মানে রিকা ভাবে মামুরও হয়তো পাগল হয়ে গিয়েছে। আর অন্যদিকে ইউরি ওদের দুজনকে জানায় আমার ভাইকে কেউ কিডন্যাপ করেছে, কিন্তু তোমরা দুজন চিন্তা করো না, কারণ আমার ভাই এতটাও দুর্বল নয়। বাট তখন শিনজো জিজ্ঞাসা করে আচ্ছা রিকা আর স্নাইপার ম্যান কি বন্ধু? আর তখনই সেখানে একটা হেলিকপ্টার আসে। তো ইউরি চিন্তা করে সে কি তার পাওয়ার দিয়ে হেলিকপ্টারকে ধ্বংস করবে, অ্যাটাক করবে, কিন্তু তার আগে হেলিকপ্টারটা অন্যদিকে ঘুরে চলে যায়। আর হেলিকপ্টারটি তখন আবার যায় হচ্ছে মামুরা আর রিকার ওইদিকে, এবং আমরা বুঝতে পারি এই হেলিকপ্টারটি সবার উপর নজর রাখছে, মানে এখানে আরো বড় কোনো পক্ষ থাকতে পারে। কিন্তু মামুরা ওখানে জানায় যে ওরা আমাদের ব্যাপারে সব জানে আর ওরাই হবে আমাদের ক্ষতির কারণ। আর এরা হচ্ছে দ্য অ্যাংরি মার্কসম্যান, মানে গার্ডিয়ান চেঞ্জার্স। আই মিন এখানকার যে গড থাকে তাদেরকে চেঞ্জ করে দেয় এরা। আর এরই সাথে 8 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো চলো এবার আমরা 9 নম্বর এপিসোডে যাই। তো 9 নম্বর এপিসোডে শুরু হয় একটা অ্যাঞ্জেলসের থেকে, আই মিন অ্যাংরি মার্কস থেকে। আর সে সবার উপর নজর রাখছিল, আর তার নজর পড়ে তখন ইউরির উপরে, মানে আমাদের নায়িকার উপরে। আর অন্যদিকে মামুরো রিকাকে বলে গার্ডিয়ান চেঞ্জার্সরা অনেক ক্যান্ডিডেটদের ক্ষতি করেছে, তারা তাদের অপছন্দের ক্যান্ডিডেটদের উপর অ্যাটাকও করে। তো এরপর মামুরো তার লোকদেরকে কল করে তাদের সুরক্ষার জন্য। আর এরপর সে ইশিতা এবং ইনোই নামের দুজন তাগড়া মাস্কম্যানকে ডেকে আনে, যাদের দেখে রিকার খুব খারাপ লাগে, মানে ভয় পেয়ে যায়। আর তারপর মামুরো করে কি মার্কসম্যান দুজনকে নিয়ে নিজের সাথে যেতে বলে, আর তারপর ভলিবল মার্কসম্যানকে রিকার উপর নজর রাখতে বলে। তো যাই হোক মামুরো রিকাকে বলে আমি আবারও আসবো তোমাকে কিছু প্রশ্ন করতে, কিন্তু তার আগে কোনো চালাকি করলে তোমার কিন্তু খবর খারাপ হয়ে যাবে। তো এরপর আমরা দেখতে পাই মামুরো তার 2 মাস্কম্যান নিয়ে কোথাও যাচ্ছিল, আর তখনই তার সামনে সেই মেরি কোসাকা চলে আসে, আই মিন সবচেয়ে হট মাস্কাল। তো এখানে মামুরো যা করে রে ভাই, মামুরো করে কি তার সফট 2টা বালিশের উপরে মাথা রেখে আরাম করে, আর বলে রেলগাড়ি গানটা আশেপাশে কোথাও রয়েছে, জলদি খুঁজে বের করো। আর এতটুকু বলে সে চলে যায়। আর তখন পেছনে যে 2টা পোলা ছিল তার মধ্যে একটা করে আরেকজনের মাথার উপর ছাতি রাখে, বাট এটা ভাই তো বালিশ না ভাই, এটা ভাই মাটির উপর মাথা রাখছাস। আর অন্যদিকে আমরা দেখি স্নাইপার মাস্কম্যান রিকাকে কল করার চেষ্টা করে, কিন্তু কোনো কাজই করে না, এবং সে চলতে চলতে রিকার ব্যাপারে ভাবতে থাকে, এবং রিকার সাথে কাটানো মুহূর্তগুলো তার ভীষণ আসতে থাকে। আর তারপর আমরা দেখি একটা হট মাসগাল চলে আসে যার নাম হচ্ছে হোয়াইট ফেদার, আর তার কাছে একটা রাইফেল ছিল, আর সে করে কি স্নাইপারের উপর শুট করে দেয়, কিন্তু স্নাইপার অল্পের জন্য ডস করে নিজেকে বাঁচিয়ে নেয়। আর তারপর স্নাইপারও শুট করে, কিন্তু তখন হোয়াইট ফেদারও নিজেকে ডস করে বাঁচিয়ে নেয়। আর হোয়াইট ফেদার তখন স্নাইপার মাস্কম্যানকে শুট না করে ব্রিজের মধ্যে শুট করে দেয়, আর এর ফলে ব্রিজ ভেঙে পড়ে এবং স্নাইপারও মনে করে মুশকিলে পড়ে যায়, এবং সে উপর থেকে নিচে পড়ে গেলে তো শেষ, কিন্তু লাস্ট টাইম এসে সে রশিটা ধরে ফেলে। আর অন্যদিকে ইউরি স্নাইপারের কণ্ঠ শুনে লাভ দিয়ে বিল্ডিং এর উপরে যায়, এবং সেখান থেকে হোয়াইট ফেদারকে দেখে। আর শিনজাকি তখন ইউরির কাছে হোয়াইট ফেদারের লোকেশন জিজ্ঞাসা করে, যাতে ও ফোনের সাহায্যে রেলগাড়িতে শুট করতে পারে। এবং আমরা জানি শিনজাকির মোবাইলে কিন্তু একটা মানে পাওয়ার রয়েছে, সে রেলগাড়ি গান নামে কোনো একটা কিছু রয়েছে, যে কোনো জায়গার বিল্ডিং ব্লাস্ট করে দিতে পারে। তো স্নাইপারম্যানের যখন মনে হয় আমি মারা যাবো, স্নাইপারম্যান তখন চিন্তা করে শালার রিকার সাথে দেখা না করে কি আমি মারা যাবো। আর ওই সময় স্নাইপারম্যান তার অতীতের কথা স্মরণ করে, তারা দুজন যখন ছোট ছিল, আই মিন স্নাইপারম্যান আর রিকা। বাট ঠিক তখনই হোয়াইট ফেদার যখন স্নাইপারকে একবারে মেরে ফেলবে, তখন ইউরির তো কিছু করার ছিল না, আবার শিনজাও ফায়ার করতে পারছিল না। তো এমন একটা সময় খালি দাঁড়িয়ে দেখতে হবে, সবার কিছু করার নেই। কিন্তু তখনই এখানে চলে আসে হচ্ছে একদম লাস্ট মোমেন্টে আইনি, আর সে কাটারিতে হোয়াইট ফেদারের রাইফেল কেটে দেয়, কিন্তু হোয়াইট ফেদারও উড়ে এসে ওর মুখে লাথি মারে, আর খুব অ্যাটিটিউড নিয়ে বলে আয় এবার আমার সামনে আয়। কিন্তু তখনই স্নাইপার ওকে শুট করে দেয় এবং গুলি ওর চুলের সাইড দিয়ে চলে যায়। কিন্তু স্নাইপার ঠিক আছে এটা দেখে শিনজি অনেক খুশি হয়, আর হোয়াইট ফেদার তখন সেখান থেকে চলে যায়। স্নাইপার ওকে আর শুট করে না, কিন্তু মুখে বলে শালার অল্পের জন্য মরতে লাগছিলাম। তো এখানে বুঝতে পারছো কোন মাসগাল এসে বাঁচালো স্নাইপারম্যানকে। তোমাদের কি মনে আছে ওই যে কাজুমার কথা, এই যে একটু পরে কাজুমা চলে এসেছে, মানে কাজুমার যে একটা মনে করো পালা মাস্কম্যান ছিল সেটা বাঁচালো আর কি। তো সবাই কাজুমাকে ধন্যবাদ দেয়, ওরা তো এক দলের। আর এরপর তারা দুজন মিস্টার সাচিওর সাথে দেখা করে, আর মিস্টার সাচিওর সাথে একটা বাচ্চা ছিল, আর সে ইউরির সাথে দেখা করার জন্য খুবই এক্সাইটেড ছিল। তো মিস্টার সাচিও বলে আমি আমার পুরো পরিবারের বদলা নেওয়ার ব্যাপারটা কিন্তু এখনো ভুলিনি। বাট কাজুমা বলে আঙ্কেল তোমার অবস্থা তো বেশি ভালো না, বেশি জোরে কথা বলো না, যেটুক সিলাই দিয়েছে ওটুক সেরে যাবে। আর অন্য সিনে আমরা দেখি স্নাইপার কারোর সাথে কথা বলছিল, হয়তো শিনজির সাথে, আর সে চিন্তা করে ইউরি আর মায়ো তো যথেষ্ট শক্তিশালী, কিন্তু শিনজি তো অনেক দুর্বল, কারণ ওর তো কোনো শক্তি নেই, ওর কোনো ফিজিক্যাল অ্যাবিলিটি নেই, ইনস্ট্যান্টলি কেউ ওকে আক্রমণ করলে তো বাঁচতে পারবে না। কিন্তু তারপর স্নাইপারম্যান নিজে লজ্জা পায়, ধুরো আমি এসব কি ভাবছি। আর এরপর দূর থেকে হোয়াইট ফেদারের চেহারা দেখানো হয়, ভাই হোয়াইট ফেদারও ভাই অনেক সুন্দরী। তো
যাই হোক এখানে মামুরো হোয়াইট ফেদারকে স্নাইপারকে না মারার কারণ জানতে চায়, বলে তুমি স্নাইপারম্যানকে মারতে পারোনি, তুমি আবার স্নাইপারম্যানের উপর ফিদা হয়ে যাওনি তো। আর তখন হোয়াইট ফেদার স্নাইপারম্যানের বডি ফিটনেস মনে করে লজ্জা পায়, মানে এগুলো কি নেবে ভাই, আসলে কথাটা এনিমে হবে না, কথাটা হবে হচ্ছে অ্যানিমে। তো যাই হোক মামুরো তো মনে করো ওদের সবার গড, মানে ওই মার্কসম্যান ওই গ্রুপের। তো তখন তার একজন লোক তাকে বলে ইস্টের দিকেও দুজন গড ক্যান্ডিডেট রয়েছে, তাদের একজন হলো ইউরি আর একজন হচ্ছে শিনজি, মানে এই মামুরোর দুজনই প্রতিদ্বন্দ্বী রয়েছে, একটা হচ্ছে ইউরি আর একটা হচ্ছে আমাদের ওই শিনজি যেটা মোবাইল দিয়ে কাজ করে। আর তোমাদের কি মনে আছে 3 নম্বর এপিসোডে যে শিনজি যখন আসলো তখন মাস্কম্যানকে অর্ডার দেওয়া হলো ওকে মেরে নো গড হবে, তো এইগুলো মূলত হেলিকপ্টারে যারা ঘুরছিল তারা করাচ্ছিল আর কি। কিন্তু এখানে মামুরো বলে ওদের তো আমি গড হতে দেবোই না, ওদেরকে আমি আগেই মেরে দেবো। আর এরপর আমরা দেখি ইউরি আর শিনজি কথা বলছে, আর তখন ইউরি জিজ্ঞাসা করে তোমার উপরে মাস্কম্যানদের কোনো অ্যাটাক আসে না কেন? শিনজি তখন বলে আমি নিজেও যাই না, আমাকে তো কেউ অ্যাটাক করেনি, এমনকি স্নাইপার মাস্কম্যানও অ্যাটাক করেনি। আর এরপর তারা একটা বিল্ডিং এর মধ্যে আসে এবং জোর করে মায়ো তখন শিনজিকে নিয়ে যায় হচ্ছে বাথরুমে কিছু কথা বলার জন্য, এবং শিনজিকে জোর করে শুশু করতে বলা হয়। আর তারপর মায়ো জিজ্ঞাসা করে স্নাইপার মাস্কম্যান কি তোমার ক্রাশ? যা শুনে শিনজি বেশ লজ্জা পায়। আর মায়ো তখন বলে তাহলে তুমি সেই রেল ফায়ার করেছিলে? শিনজি বলে হ্যাঁ ওইটা আমিই করেছিলাম, আর তাছাড়া মাস্কম্যান অনেক শক্তিশালী এবং হ্যান্ডসাম, আমাকে ভালোই লাগে। আর তারপরে শিনজি চুপ হয়ে যায় এবং বলে এটা আমি কি বললাম। কিন্তু এদিকে আমরা দেখতে পাই বাইরে ইউরির সামনে একটা মাস্কম্যান চলে আসে যে কিনা বলে কিলমি কিলমি। আর মায়ো তখন একটা গুলির আওয়াজ পায় যেটা ইউরি করেছে, আর বাইরে এসে দেখতে পাই ইউরির সামনে একটা মাস্কম্যান রয়েছে যে কিনা 2 হাত দিয়ে অ্যাটাক করে বসে রয়েছে। আর শিনজি যখন এই দৃশ্য দেখো চিন্তা করে আমি তো কোনো কাজেরই না, ওদের কোনো কাজেই লাগবে না। কিন্তু অন্যদিকে ইউরি আর মায়ু ওই মাস্কম্যানকে খুবই বাজেভাবে মেরে ফেলে। আর এটা দেখে শিনজি মনে করে ওরা কত স্ট্রং আর আমি উল্টো ওদের উপর বোঝাই রয়েছি। কিন্তু তখনই স্নাইপারম্যান চলে আসে আর বলে আরে শিনজি তুমি বোঝা হবে কেন, তুমি ঠিক আছো। কিন্তু স্নাইপারম্যানকে দেখে ইউরির ভয় পেয়ে যায় এবং বলে আমি এর সাথে থাকতে পারবো না, এবং ইউরি এত ভয় পেয়ে যায় যে ওর শুশু চলে আসো চলে যায় বাথরুমে, এবং এটা দেখে স্নাইপারম্যানের হাসি চলে আসে। তো যাই হোক শিনজি তখন জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? স্নাইপারম্যান তখন বলে তুমি কি বলতে চাও? স্নাইপারম্যান বলে ইউরিকে জাস্ট আমি একবার মারতে চেয়েছিলাম, ও জাস্ট একটা স্কুল গার্ল যে বাঁচতে চেয়েছিল, তখন আমি ওকে চিনতাম না। তো এটা বলে স্নাইপারম্যান করে কি ওদের ব্যাগ ফেরত দেয় যেটা ওরা ছাদে ফেলে এসেছিল। আর অন্যদিকে মামুরিকে তার একজন লোক ইউরির টিমের লোকেশন দিয়ে দেয়। আর কাজুমার টিমও তখন বেরিয়ে পড়ে ইউরির সাথে দেখা করার জন্য। আর কাজুমার সাথে ছোট বাচ্চা তো ইউরিকে দেখে ভয় পেয়ে যায়। তো কাজুমা তখন বলে ইউরি প্লিজ ওকে বিরক্ত করো না। ইউরি তখন বলে কি আমি কি বিরক্তি করো? আমি বাচ্চাদের মোটেও বিরক্ত করি না। আর এইদিকে শিনজি স্নাইপারম্যানকে রিকার কিডন্যাপিং এর ব্যাপারে জানিয়ে দেয় যে রিকাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে, যা শুনে স্নাইপারম্যান শক হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি কোসাকাকে, মানে সেই সুন্দরীকে যে রিকার দেখাশোনার দায়িত্ব করছিল। আর এখানেই এপিসোড 9 শেষ হয়ে যায় এবং বাকি এপিসোড তোমরা দেখবে হচ্ছে আগামী ভিডিওতে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তবে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমি আগের চেয়ে আরো ডাবল কাজ করছি। তো এই জন্য তোমরা ভবিষ্যতে আরো ডাবল মজা পেতে চলেছো, সেটা র্যান্ডম ভিডিও চ্যানেলে সাবেসফুড 20-তে, র্যান্ডম 2.0-তে, অনলি জাপানিজে অ্যানিমেশনে। এবং আমি প্ল্যান করেছি তার বাইরে আমার কিছু সময় থাকে আমি তোমাদের মধ্যে থেকে 2-3 জন এডিটর নিয়ে আমরা করবো কি সিরিজের, হলিউড সিরিজের একটা চ্যানেল ক্রিয়েট করবো। আরেকটা শখ আছে আমার কে ড্রামার একটা সিরিজ শুরু করবো। এটা জাস্ট অনলি টাকার জন্য যে খোলা তা নয়, টাকা পয়সার উপর তো কোনো জিনিস নেই, এটা তো মেন জিনিস। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে কি আমি যেটা কাজ করি শুধুমাত্র সেই সিরিজটা সম্পর্কে আমার জানা হয়, এবং বিশ্বাস করো ওই সব যে নতুন 2টা চ্যানেল হবে ওগুলো আমি সব পুরনো সিরিজ চালাবো যেগুলো আমার দেখার শখ কিন্তু দেখিনি, কিন্তু তোমরা সবাই দেখে ফেলেছো। ফর এক্সাম্পল গেম অফ থ্রোন দেখেনি কি সবাই দেখেছে, ব্রেকিং ব্যাড দেখেনি কি সবাই দেখেছে, তারপর উইস হান্টার সবাই এগুলো দেখেছে, কিন্তু আমি ওগুলো দেখার কোনো সুযোগ পাই নাই ভাই, আমার লাইফে আমি প্রচুর ব্যস্ত ছিলাম। তো আমার নিজের জন্য ওগুলো মূলত আমি এক্সপ্লেন করবো, তোমাদের ইচ্ছা হলে দেখবা, না হলে দেখবা না, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কে ড্রামা এবং হচ্ছে তোমার হলিউডের যে সিরিজগুলো রয়েছে ওগুলোর সাথে আপডেট থাকার জন্য আমি করবো কি ওই সিরিজগুলো এক্সপ্লেন করবো, আর সেগুলো সেপারেট চ্যানেল। এবং ওই চ্যানেলগুলো আমরা শুরু করবো হচ্ছে একবারে নতুন চ্যানেল খুলে, কারণ হলো আমাদের সবগুলো চ্যানেলই পুরনো হয়ে গিয়েছে। সবগুলো চ্যানেলে পর্যন্ত মিনিমাম 20টা থেকে 25টা করে স্ট্রাইক রয়েছে, প্রত্যেকটা চ্যানেলে 20 থেকে 25টা স্ট্রাইক এসেছে গত কয়েক বছরে। স্ট্রাইক আসে উঠে যেভাবে 25-30টা করে স্ট্রাইক প্রত্যেকটা চ্যানেলে, তো সবগুলো চ্যানেলেরই রিস্ক কমে গিয়েছে। তো এখন যদি আমি ইউটিউবে টিকে থাকতে চাই আমাকে যেটা করতে হবে, আমাকে একবারে ব্র্যান্ড নিউ 2টা চ্যানেল খুলতে হবে, এবং সেখানে যদি আমি সেম এইসব কাজ করি তাহলে তো আর হলো না, সেখানে আমি ভিন্ন কাজ করব এবং ওই চ্যানেলগুলো তোমার ইউটিউব থেকে প্রমোট করবে। তার উপর আবার নতুন যে অডিয়েন্সগুলো তৈরি হয়েছে গত 3-4 বছরে, বা নতুন অডিয়েন্সগুলো যে তৈরি হচ্ছে ওই চ্যানেলগুলো তাদের সামনে যাবে, এবং আমি কি করব নতুন কিছু ভিউয়ারদের আমি ওখান থেকে এক জায়গায় করব, এবং তারপর ওদেরকে আবার এইসব চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিয়ে সবগুলো চ্যানেলে আমি মোটামুটি জমজমাট রাখবো আর কি। তবে এখানে আমার মেইন চ্যানেল হিসেবে চলবে হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল, সাবেসফুড 20 আর র্যান্ডম অ্যানিমেশন, এই 3টাই আমার মেইন চ্যানেল। বাকিগুলো মনে করো ওই মাঝে মাঝে ভিডিও দেবো আর কি, জাস্ট অডিয়েন্স ধরে রাখার জন্য। তো যাই হোক তোমরা হয়তো ভাবছো এই ব্যাটার কুলাই কত, না কুলাতেই হবে, আগে আমার কুলাতো না, কিন্তু এখন আমার ভালো লাগে, কারণ আমি মনে করি আমার কাজই তো সবাইকে এন্টারটেইন করা। মরার আগে যতগুলো স্মৃতি রেখে যেতে পারি, যত কাজ করে যেতে পারি, সবগুলো তো চিরদিন থেকে যাবে, তাই না, যদি ইউটিউব বন্ধ না হয়ে যায়। এছাড়াও সময় পেলে আমি আরো কাজ করবো, এবং তোমাদেরও এরকম কিছু করা উচিত, তোমাদের এই ধরনের চিন্তা ভাবনা থাকা উচিত। প্রতিটা মুহূর্ত তোমাদের কাজে লাগাতে হবে। পড়ালেখার বাইরে যদি একটু সময় থাকে তোমরা রিসার্চ করবে ইন্টারনেটে নতুন নতুন কি আপডেট জিনিস রয়েছে, যেভাবে তুমি নিজেকে আপডেট রাখতে পারো। ইভেন আমি এইসব ইউটিউবিং কাজ করার পরেও কিন্তু আমি অনেক সাইটে আরো কাজ করি, ক্রিপ্টো সাইট নিয়ে গবেষণা করি, ইংলিশ কন্টেন্ট নিয়ে গবেষণা করি, ইংলিশ কন্টেন্টে কাজ করি, গেম খেলি। প্রত্যেকটা মুহূর্ত আমি আমার কাজে লাগানোর চেষ্টা করি, কারণ দেখো আমি যে এত
এতক্ষণ পরে যে ভয়েস, এটা একটা ভিডিও আকারে রইলো সারা জীবনের জন্য। কিন্তু আমি যদি এখন বাইরে 3-4 ঘন্টা আড্ডা দিতাম, হুদাই ঘুরতাম, সেটা কোনো স্মৃতি থাকতো না। তো এখন প্রত্যেকটা সময় আমি কাজে লাগাতে চাই। তোমরা দোয়া করো আমি যেন খালি সুস্থ থাকি। আর আবার কাহিনী আছে, এখন বাজে হচ্ছে 6টা, 7টার সময় আমি যাবো হচ্ছে জিমে। আমি কিন্তু 6 প্যাক বানাতে চাই না, আমি জাস্ট সুস্থ থাকার জন্য চাই, যাতে আমার ডায়াবেটিস প্রেশার না আসে। কারণ বয়স হয়ে গিয়েছে, প্রথমে চুল পড়ে গিয়েছে, তারপর চোখের দৃষ্টি হারিয়েছি, চশমা লাগে, এরপর দাড়ি পেকে গিয়েছে, কলপ নিতে হয়। কালকে আমি জীবনে ফার্স্ট কলপ নিলাম দাড়িতে, তাই ভাবলাম যে 3টা ধাপ পার করে ফেললাম বয়সে। কিন্তু তারপরেও আমি যেটা চাই, আমি আমার এজকে বিট করবো। মানে আমার বয়স 35 বছর, কিন্তু আমি ব্যায়াম ট্যাম করে যেভাবেই হোক আমার শারীরিক সক্ষমতা আমার 25 বছরের মতো করতে হবে, সেই উদ্যম লাগবে আমার। তো তোমরা তোমাদের প্রতিটা টাইম আজেরা মোবাইল না চালিয়ে, স্ক্রিন টাইম না করে সেটাকে অন্য কোথাও খাটাও। প্রয়োজনে তুমি অ্যানিমে যে রয়েছে সেইগুলোর জাপানিজ ভার্সন দেখো। কেন জাপানিজ ভার্সন দেখবে? ওই যে সাবটাইটেল ওয়ালাগুলো, তোমার অনেক ইংলিশ শেখা হবে। কিংবা তুমি ইংলিশ কোর্স করো। দেখো ইউরোপ আমেরিকাতে গেলেই তো তোমার ভাগ্য চেঞ্জ। তাহলে একটু করে 1 বছর কষ্ট করে যদি আইএলটিএস করতে পারো, তোমার পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু তোমরা কেন একবার এইটা করো না? মানে এই ধরনের চিন্তা ভাবনাগুলো তোমাদের মাথায় কেন না আসে? তো যাই হোক, এরকম প্রত্যেকটা যে সেক্টরে আছো, কার কোন পজিশন আছে আমি জানি না, যার যার পজিশন থেকে যেভাবে সময় কাজে লাগানো যায় সবগুলো সময় তোমরা কাজে লাগাও। কে কি বললে এতে কিছু যায় আসে না। যেমন আমার অনেকগুলো চ্যানেল, অনেকে বলতে পারি এত চ্যানেল চালাই, হ্যাঁ চালাই, আমি আমার ক্ষমতা আছে আমি চালাই। তো তুমি যে কাজই করতে যাবে অনেকে অনেক কিছু বলবে। আমার লোকালিও আমাকে অনেক হেনস্থার শিকার হতে হয়, অনেকেই টিটকের, অনেকে অনেক রকম অনেক কথাই বলে। এগুলো তারা বলবেই। তুমি যদি সফল হও তোমার জন্যই হবে, তুমি যদি ব্যর্থ হও তোমার জন্যই হবে। ওই আশেপাশের লোকাল মানুষ, প্রতিবেশী, আত্মীয় স্বজন তাদের জন্য হবে না, বন্ধু বান্ধবের জন্য হবে না। সো ফোকাস অন ইউর সেলফ, এবং তুমি যত পারো তোমার মুহূর্তগুলো, টাইমগুলোকে কাজে লাগাও। যে যত এখন আনন্দ করবা, পরে তার ফল ভোগ করবা, চিন্তা করো না। আমি বিদায় নিচ্ছি, বাই।